নমস্কার বন্ধুরা, আমি নীল ষষ্ঠীর দ্বিতীয় ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো দেখুন, এবার আমার পুজোটা তো দেখেছেন, তো এবার আরতি করার সময় আরতি করছি। আর এতটাই হাওয়া দিচ্ছিল যে বারবার আমাকে প্রদীপ ধরাতে হচ্ছে, মোমবাতিটা আর কি। তো ধরাচ্ছি আর নিভে যাচ্ছে, আরতি করতেই ঠিক মতন পারলাম না, এমন অবস্থা। আর হাওয়া সমান দিয়েই যাচ্ছে যে, আর বাইরে না, সেই জন্য আরও অসুবিধা হচ্ছে। ঘরের ভেতরে হলে সুবিধা হয়, কিন্তু যেহেতু বাইরে, সেই জন্যে প্রচণ্ড হাওয়াটা দিচ্ছে আর সেই হাওয়াটা পুরোটাই লাগছে। তো যাই হোক, কোনো রকমে তো আরতিটা করলাম। মোমবাতি দিয়ে বারবার ধরাচ্ছি আর নিভে যাচ্ছে, মনটা খুঁতখুত করছিল, কিন্তু কি করব, এটা তো আমার কিছু করার নেই, এটা হাওয়ার জন্যই হচ্ছিল। তো শেষমেশ শেষে মোমবাতি ধরিয়ে আবার আমি ওই একটা মানে কি বলবো, ফাঁকে কোনো রকম রেখে দিলাম, যে যাতে আর নিভে না যায়। তো সেই করে তারপরে কর্পূর দিয়ে আরতি করলাম। আপনারা দেখুন ব্লগটা, আমার মনে হয় এটাও ভালো লাগবে আপনাদের দেখতে। পুজোর পুরো ব্লগটাই আজকেই আমি শেষ করে দেব। তো এবার ধূপকাঠি দিয়ে আরতি করছি। সবাই জানেন, আপনারা সবাই করেন, প্রদীপ, ধূপকাঠি, মোমবাতি এইসব দিয়ে আরতি করা হয়। তো সেই জন্য আমিও সেইভাবেই করলাম পুজোটা। আমার পুজোটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও নিশ্চয়ই এই বাবার পুজো এইভাবেই করে থাকেন। আর আমি তো আপনাদের বলেছি যে আমি উপোসটা করি না, কিন্তু এবারে যেহেতু ছুটির দিন ছিল, সেই জন্য আমি একটু পুজোটাও দিয়ে এলাম। দিদিভাই উপোস করে, তো আমি বললাম যে ঠিক আছে, আমি একটু পুজো দিয়ে আসি, আজকে একটা ভালো দিন। সকালবেলাতে চলে গেলাম পুজো দিতে। আর দেখতেই পেলেন পুরো মন্দির চত্বরটা একদম ফাঁকা, একা মনের মতো করে পুজো দিয়েছি। খুব মানে ভালোভাবে পুজো দিই। এখানে এটাই হয়, এত ফাঁকা থাকে মন্দিরটা, একজন দুজন আসে, পুজো দেয়, চলে যায়। আর আমি এবারে যখন পুজো দিচ্ছিলাম তখন কেউই আসেনি, আমি একাই পুজো করেছি। তো পুজো টুজো করে বেশ ভালোই লাগলো। তো এই দেখুন, আমার আরতি হয়ে গেল। আর পুরো ব্লগটা তো দিতে পারবো না, পুরোটা তো বিশাল বড় হয়েছিল, তো সেখানে কাটছাট করে আপনাদেরকে যতটুকু পারলাম দেখালাম। এখানে এই বাবার পুজো করে এবার আমি যাব, ওই যে আপনাদেরকে বলেছিলাম যে এই জায়গাটার নাম কেন কানাইস্থান হয়েছে। তো আমি এই ডিটেলসটা আমি পরে আপনাদের জানাবো, তবে আমি যেটুকু এখন জানি বা সেইটুকুই এখন আপনাদেরকে বলে দিচ্ছি। যে এখানে 70-এর দশকে এক সাধু বাবা থাকতেন। তো তার নাম ছিল রামকানাই বাবা, তাকে সবাই রামকানাই বাবা বলে ডাকতো। তো সেই সাধু বাবা এখানে মারা যাওয়ার পরে, তখন এখানে এত বাড়িঘর কিছু ছিল না, খুব কমই ছিল, অল্প সংখ্যক। তো সেই সাধু বাবা মারা যাওয়ার পরে এখানে তাকে সমাধিস্থ করা হয়। তো সেই তখন থেকে এই জায়গাটার নাকি নাম হয়েছে কানাইস্থান, রামকানাইস্থান বলে, তো সবাই কানাইস্থানই বলে, এত বড় নামটা আর বলে না। মানে আসল হচ্ছে বুধা রামকানাইস্থান। তো সেই জন্য সেইখান থেকে শর্টে কানাইস্থান বলে নামকরণ হয়েছে। তো এখানে এখানে ওনাকে সমাধিস্থ করা হয়, সেখানটাতেও দেখুন সবাই পুজো টুজো দেয়, পুজো করে এতে। তো আমিও সেখানে গেলে পরে কিন্তু আমিও ওখানে একটু ফুল জল দিই, আপনারাও দেখতে পাবেন। আর এনার সম্পর্কে আমি এখনও সঠিক জানি না, আমি জানলে অবশ্যই আপনাদের সঙ্গে কোনো একদিন শেয়ার করব। এই যে এইখানটাতে ওনাকে সমাধিস্থ করা হয়। এখানে একটা সুন্দর করে বড় করে একটা মানে সমাধি বেদি করে দিয়েছে। এখানে কোনো পুজো হলেই কিন্তু এখানেও সমস্ত রকমের পুজোটা হয়, পুজো করে সবাই, পুজো করে, বা এমনিতেও যখন মন্দিরে পুজো হয় তখনও এখানে পুজো হয়।
তো এখানে আমি যখনই যাই বললাম আপনাদের, তখনই আমিও এখানে একটু ফুল জল দিই। ধূপ দেখায়, ফুল জল দিই, সেই আপনাদের দেখাচ্ছি। দেখুন ধূপ দিলাম, ফুল জল দিলাম। এখানে ওপরটা পুরো ঢেকে দিয়েছে, চারপাশ খোলা, ওপরে ছাদ করা। মন্দিরটা খুব ভালো লাগে, বেশ বড় সড়ো মন্দির, বিশাল জায়গা। আপনারা পুরোটাই দেখতে পাবেন, ভিডিওটা পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত বড়। আর এই দেখুন এটা আসল মন্দিরের ভেতরটা, এটাও দেখুন কতটা জায়গা, এখানেও বিশাল জায়গা। তো এখানে আমি তো বলেছি এটা আসল হচ্ছে বজরংবলীর মন্দির, মানে হনুমানজির মন্দির। আর এখানে শ্রীকৃষ্ণ একটা মূর্তি আছে, এখানে ছোট্ট মতো একটা কাচের বাক্স মতো করা, এখানে শ্রীকৃষ্ণকে রাখা আছে, নারায়ণকে। তো এখানেও একটু ফুল জল দিই, ধূপ দেখায়। সব সময় যখনই আমি যাই প্রতি সোমবার এখানে বাবার মাথায় জল ঢালতে যাই একটু। আর শ্রাবণ মাসে তো পুজো করি আমি, তো এখানে গেলে পরে আমি সব ঠাকুরকে একটু পুজো করে আসি। সেইভাবে না করলেও মোটামুটি একটু পুজো, মানে কি বলবো, প্রণাম করে আসি আর কি, ফুল টুল দিই। মন্দিরটা খুব ফাঁকা ফাঁকা একদম, খুবই ভালো লাগে, বেশ ফাঁকা যায়। ভিড়ভাড়টা ঠেলাঠেলির মধ্যে পুজো করে ঠিক মনোপুত হয় না, মানে ভালো লাগে না। আর এখানে এতটাই ফাঁকা, বেশ সুন্দর, খুব সুন্দর পুজোটা দেওয়া যায়। এখানে এই যে যেহেতু এখানে কৃষ্ণ ঠাকুর আছে, তো সেই জন্য কী হয়, জন্মাষ্টমীতে এখানে একটা বিশাল পুজো হয়, জন্মাষ্টমীতে ভোগ হয়, ভালো ভালো পুজো হয়। তারপরে বজরংবলী প্রায়ই লেগে থাকে। হনুমানজির পুজো যখন হয়, তখন হনুমানজির পুজোর সময়ও এখানে খুব ধুমধাম হয়। যেহেতু এটা হনুমানজির মন্দির, সেই জন্য এখানে কিন্তু খুব ধুমধাম হয় হনুমানজির পুজোর সময়। তো এই এগুলোতে খুব ভালো লাগে। আমি যাই, মাঝে মাঝে যাই, সব সময় যেতে পারি না, তবে আমাদেরকে বলে যেতে, আমরা যাই। বেশ কয়েকবার আমি গেছি দেখতে, বেশ ভালোই লাগে। এখানেও আমার পুজো দেওয়া হয়ে গেল। আর এখানে দেখুন এই ছবিটা আমি ঠিক নিজেও জানি না এটা কিসের ছবি, আমি ঠিক এটা আপনাদের বলতে পারবো না। আর যদি আপনারা জানেন যে এটা কি, তাহলে পরে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এখানেও একটু ধূপ দিলাম, ফুল দিলাম। তো এবার এখানে যেহেতু এই যে বজরংবলীর মন্দির, বজরংবলী এদিকে এই যে রামের পুজো হয়েছিল রামনবমীতে, সেই রামের ছবি। এই যে বজরংবলীর মন্দির, এইখানে এর ভেতরে আমাদেরকে ঢুকতে দেয় না, কোনো মেয়েদেরকে কিন্তু এই মন্দিরের ভেতরে ঢোকা নিষেধ, ঢুকতে দেয় না। প্রথম যখন আমি গেছি, আমি ঢুকতে গেছিলাম, তো আমাকে বারণ করেছিল, তো বলে যে না, এখানে মহিলাদের ঢোকা নিষেধ, সেই জন্য ঢুকতে দেয় না। কারণ কি জানেন, যেহেতু শুনলাম যে কেন না, বজরংবলী অবিবাহিত, সেই জন্য এই ভেতরে ঢোকা নিষেধ, মহিলাদের ঢুকতে দেয় না, কিন্তু পুরুষরা ঢোকে। তো এই মন্দিরটার ভেতরটা একটু দেখালাম আপনাদের, বেশ সুন্দর
সুন্দর সাজানো, সেই জন্যই দেখালাম আপনাদেরকে। তো এখানে আমি দূর থেকে একটু যখনই আমি যাই তখনই কিন্তু একদম এই গেটের বাইরে থেকে ফুল ছুঁড়ে দিতে হয়। এই যে ফুল ছুঁড়ে দিলাম, একটু বাতাসাটা, অনেক সময় কি থাকে গেটের কাছে একটা পাত্র থাকে, তার মধ্যে দিয়ে দিই বাতাসা, দক্ষিণা দিয়ে দিই, কিন্তু সব সময় থাকে না। এবারে যেমন ছিল না, সেই জন্য আমি ফুলটাও ছুঁড়ে দিলাম, একটু বাতাসা ছুঁড়ে দিলাম। কি করব, খারাপ লাগে ছুঁড়ে ছুঁড়ে ঠাকুরকে দিতে, কিন্তু উপায় নেই, ঢুকতে পারবো না, সেই জন্যে ছুঁড়েই দিতে হয়। আর এইখানে ধূপটা জ্বেলে দিলাম একটু, মানে দরজার পাশে একটা, মানে কি বলবো, কোটরের মধ্যে আর কি ধূপটা জ্বেলে ওখানে দিয়ে দিলাম। ধূপদানিও ছিল না, দেখলাম কিছুই নেই। এবার এক এক সময় থাকে, সেখানে সুবিধা হয়, বেশ দেওয়া যায়। তো তারপরে একটু ঠাকুরকে প্রণাম করলাম। ঠাকুরকে প্রণাম করে মোটামুটি আমার এখানকার পুজো হয়েই গেল, সব পুজোই আমার হয়ে গেছে। তো বন্ধুরা, নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার ভিডিওগুলো আপনারা দেখেন, তাদের কাছে আমার অনুরোধ, যদি আমার এই ব্লগ ভিডিওগুলো বা যে কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওগুলো, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পারবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি যে আজকের ব্লগটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু, যদি এখনও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে টুক করে লাইক করে দেবেন, আর আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে একটু শেয়ার করে দেবেন, যাতে সবাই এটা দেখতে পায়। আর কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে। নীলষষ্ঠী পুজোর আমি দুটো ব্লগ ছাড়লাম, যদি আগেরটা দেখে না থাকেন তাহলে অবশ্যই আগেরটা দেখে নেবেন, আর যারা আগেরটা দেখেছেন এখনও দেখেননি এটাও কিন্তু পুরোটা দেখে নেবেন। তো আমি আবার ওইখানে দক্ষিণা দিতে ভুলে গেছিলাম, তাই দক্ষিণা দিয়ে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন মন্দিরটা কত বড়, বিশাল বড় মন্দিরটা দেখতেই পাচ্ছেন, আর পুরো মন্দিরটা কিন্তু বাঁধানো। তো ওখানে এবার আমি ওখানে মানে সব জিনিসপত্র আছে, ঘটি প্রসাদ সব আছে, সেগুলো সব আমি গোছাচ্ছিলাম। ওগুলো গুছিয়ে টুছিয়ে আমার পুজো হয়ে গেছে, এবার বেরিয়ে আসবো। আর এই গাছতলাতেই বাবা বসে আছে, ফাঁকা গাছের নিচে বাবা হাওয়া খায়, বৃষ্টি পড়ে, বৃষ্টির জল খায়, বাবা বেশ ভালোই প্রাকৃতিক দৃশ্য দেখে, এটা বেশ ভালো লাগে। আমার এই মন্দিরে যেতে ভালোই লাগে, পুজো করতে ভালো লাগে। দেখুন কত বড় মন্দির বলুন, বিশাল বড় মন্দির, অনেকখানা জায়গা। তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।